3 বছর বিদেশ থেকে আজকে বাংলাদেশে আসতেছি, সাথে আমার মেয়ে রাইসাকে নিয়ে। রাইসার পুরো নাম হচ্ছে জান্নাতুল রাইসা। রাইসার বয়স 3.5 বছর। লন্ডন এয়ারপোর্টে প্লেনে উঠে বসে আছে আমি আর রাইসা। কিছুক্ষণ পর প্লেন ছাড়বে, তখনই রাইসা বলল, পাপা, আমরা বাংলাদেশে যাইতেছি কেন? মামুনি, একটা কাজে যাইতেছে। কি কাজ পাপা? মামুনি, ওখানে গেলেই দেখবে। কি দেখবো পাপা? মামুনি, তোমার পাপার বাসা। তোমার পাপা আগে যেখানে থাকতো। সত্যি পাপা? আমি ওখানে গিয়ে অনেক মজা করব। মামুনি। আমি রাইসাকে মিথ্যা বললাম। আমি আসলে নাবিলাকে দেখতেই যাচ্ছি। নাবিলার সাথে কথা বলে না 3 বছর। 3 বছর বিদেশে থেকে বাংলাদেশে কারোর সাথে কথাই বলা হয় না। জানি না নাবিলা কেমন আছে, আর নিজে বিয়ে করেছে কিনা, নাবিলার কি অবস্থা এ সম্বন্ধে কিছুই জানে না। নাবিলাকে দেখতে মনে চাইতেছে, নাবিলার কথা খুব মনে পড়তেছে। তাই আজকে রাইসাকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাইতেছে। কিছুক্ষণ পর প্লেনটা আকাশে উড়াল দিল। রাইসা ঘুমিয়ে পড়ল। আমি শুধু নাবিলার কথাই ভাবতেছি আর নাবিলার ছবিটা দেখতেছি, রাইসা না দেখার মতো। কয়েক ঘন্টা পর প্লেন বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করলো। আমি রাইসাকে নিয়ে একটা ট্যাক্সিতে করে আমার বাসায় পৌঁছে গেলাম। বাসায় পৌঁছে চাবি দিয়ে বাসার তালা খুললাম। তালা সহজে খুলতেছে না। 3 বছর মনে হয় কেউ তালা খোলেই নেই। তো অনেক কষ্ট করে তালাটা খুললাম। তালাটা খুলে আমি আর রাইসা ভিতরে ঢুকে দেখি ভিতরে সব কিছু ঠিকই আছে। বাসার ভিতরে 3 বছর আগে বাসার জিনিসপত্র রেখেছি, ঠিক তেমনই আছে, শুধু একটু ময়লা পড়ে আছে। বাড়ির ভিতরে কোনো চোরও ঢুকে নেই। তাছাড়া বাসায় চোর ঢুকবে কিভাবে? বাসার চারদিকে অনেক বাসা, আর এখানে রাতেও নাইট গার্ড থাকে অনেক। আমি ভিতরে ঢুকে ব্যাগগুলো রাখলাম। এখন রুম পরিষ্কার করতে হবে। তাই আমি রাইসাকে বললাম, মামুনি, তুমি এখানে বসো, পাপা রুমটা একটু পরিষ্কার করবে, তুমি এখানেই বসো। পাপা, মোবাইলটা দাও, গেম খেলবো। এই নাও। আমি রাইসাকে একটা মোবাইল দিলাম, আর একটা মোবাইল একটা টেবিলের উপর রেখে রুমটা পরিষ্কার করতে শুরু করলাম। 1 ঘন্টার মধ্যে রুমটা পরিষ্কার করা হয়ে গেল। রুম পরিষ্কারের পর নিজেকে ক্লান্ত লাগছে, তাই রাইসাকে ডেকে বললাম, রাইসা, মামুনি চলো আমরা ফ্রেশ হয়ে নেই। দাঁড়াও পাপা, আর একটু গেম খেলে নি। ফ্রেশ হয়ে তারপর খেলো। এখন গেম খেলা রাখো। পাপা, আর একটু, এখনই শেষ হয়ে যাবে, খেলি পাপা। রাইসা মোবাইলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা খেলো। থ্যাঙ্কস পাপা। রাইসা গেম খেলতে খেলতে বলল। আমি আর একটা মোবাইল হাতে নিলাম। মোবাইলটা হাতে নিয়ে ভাবছি এফবিতে ঢুকে আইডিতে লগ ইন দিব কিনা। আবার কি মনে করে বললাম, থাক, পরে ঢুকবো। তখনই রাইসা বলল, পাপা চলো ফ্রেশ হয়ে নি। চলো মামুনি। আমি আর রাইসা গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রাইসাকে বললাম, মামুনি চলো খাবার খেয়ে আসি। পাপা, বিদেশে তো বাড়িওয়ালা আন্টিদের বাসায় খেতাম, এখানে এখন কই খাবো? এখন হোটেলে খাবো, কালকে থেকে বাসায় খাবো। পাপা, বাসায় রান্না করবে কে? কেন, তোমার পাপা রান্না করবে। পাপা, তুমি রান্না করতে পারো? মামুনি রান্না করতে পারে অনেক। আগে তো আমি সবসময় রান্না করে খেতাম। তাহলে আমাকে বিদেশে থাকতে একদিনও রান্না করে খাওয়াওনি কেন? মামুনি, ওখানে তোমার বাড়িওয়ালা আন্টি রান্না করতো, আর তোমার পাপা কাজে ব্যস্ত ছিল। এখন কাজও নাই, তাই এখন থেকে তোমাকে প্রতিদিন রান্না করে খাওয়াবো। সত্যি তো? সত্যি। তাহলে আগে প্রমিস করো। আচ্ছা প্রমিস। এবার চলো তাড়াতাড়ি কিছু খেয়ে আসি। পাপা চলো। আমি আর রাইসা বাসা থেকে বের হয়েছি। এরপর বাসাটা তালা মেরে কিছু দূর যেতেই আমার বাসার এক প্রতিবেশী আঙ্কেলের সাথে দেখা হয়। উনি আমাকে দেখে বলল, বাবা তুমি প্রিন্স না? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? ভালো বাবা। এতদিন কই ছিলে তুমি? বিদেশে ছিলাম আঙ্কেল, আজকেই এসেছে। ও
ও, তুমি চলে যাওয়ার পর ওই মেয়েটা অনেকবার এই বাসার সামনে আসতো, কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যেত। আপনি কার কথা বলতেছেন আঙ্কেল? ওই যে, যেই মেয়েটা প্রায় সময় তোমার বাসায় কালো গাড়ি আর গার্ড নিয়ে আসতো। ও, আমি অনেকবার জিজ্ঞেস করতে চাইছিলাম কি কারণ, কিন্তু গার্ড বেশি থাকায় যেতে ভয় পাই, তাই আর কিছু জিজ্ঞেস করে নাই। ও আঙ্কেল, এই পিচ্চি মেয়েটাকে। ওই বুইরা আঙ্কেল পিচ্ছি কন কেন? দেখেন না কত বড় আমি। রাইসা বড়দের সাথে এভাবে কথা বলে না আঙ্কেল। ও আমার মেয়ে রাইসা। আসলে ও একটু আমাকে আঙ্কেল আর কিছু বলতে না দিয়ে। বুঝছি, তোমার মেয়ে তো অনেক কিউট, যেমন কিউট তোমার পাখনা। আচ্ছা, ওর মাকে দেখতেছি না তো, ওর মা কোথায়? আঙ্কেল এসব পরে বলবো, এখন আসি, খিদে লাগছে, আসি কিছু খেয়ে দিয়ে আসি। আমাদের বাসায় চলো। আঙ্কেল অন্যদিন খাবো, আজকে আসি। আমি এটা বলে রাইসাকে নিয়ে চলে আসি। রাইসাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবারের জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণ পর রেস্টুরেন্টে 3 জন ঢুকতেছে। তাদের দেখে আমি অবাক, কারণ মেয়েটা আমার কলেজের বান্ধবী নাদিরা। নাদিরা আমার দিকে আমার কাছে এসে বলল, কিরে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছোস? ভালো। তোর খবর কি? 3 বছর ধরে তো দেখি না। এফবিতে মেসেজ দিচ্ছি, কোনো রিপ্লাই নেই। তারপর মোবাইলও কল দিচ্ছি, মোবাইলও বন্ধ। কি ছিল? আসলে আমি বিদেশে ছিলাম, আর এফবিতে 3 বছর ধরে ঢুকি না, আর সিমটাও চুরি হয়ে গেছে। ও, নাবিলাও বলছে তুই নাকি বিদেশে গেছিস কাজের জন্য। নাদিরার কথা শুনে আমি অবাক। নাবিলা মনে ওই ব্যাপারে কাউকে কিছু বলে নাই। কাজে অনেক বেজে ছিলাম, তাই কারোর সাথে কথা হয় নাই বেশি। ও, আমিও এতদিন বিয়ে করে বিদেশে ছিলাম তোর জিজুর সাথে। কয়েকদিন আগে দেশে আসছি। কি, তুই বিয়ে করছিস কবে? আমাকে তো জানালি না। বাহ, তোরা সবাই বিয়ে করে ফেলছিস, আমি কেন বিয়ে করবো না? আমরা সবাই বিয়ে করেছি মানে? কেন, তুই, রাহাত, নীর, তোরা ক্লোজ 6 জন বন্ধু সবাই বিয়ে করছস। আমি বিয়ে করেছি মানে? ওই, তুই আগে থেকে কেমন অদ্ভুত হয়ে গেছিস। 3 বছর আগে তুই নাবিলাকে বিয়ে করে বিদেশে চলে গেছিস একটা কাজের জন্য। নাবিলা আমাদের বললো। নাদিয়ার কথা শুনে আবার অবাক হলাম। এটা কি তোর মিস্টার নাকি? নাদিরার পাশে লোকটাকে বললাম। আরে হ্যাঁ, তোমাকে বললাম না আমাদের কলেজে একটা কিউট ছেলে ছিল যার নাম ছিল প্রিন্স। সেই ছেলেটাই হলো ও। হাই ব্রো, কেমন আছো? আমি নাদিয়ার হাজবেন্ড, উদ্দেশ্য করে বললাম। ভালো, তুমি? ভালো ব্রো, মাইন্ড করেও না, আসলে আমরা সেম বয়সের মতো, আর তাছাড়া তুমি আমার বান্ধবীর হাজবেন্ড, তাই বন্ধুদের মতো কথা বলছি। ইটস ওকে। আর তাছাড়া আমার ফ্রেন্ডের মতো আমার সেম বয়সী, তাই তুমি করে বললেও কোনো সমস্যা নেই। আমার নাম নিহান, তোমার নাম জানি। নাদিয়ার কাছে তোমার কথা অনেক শুনেছি, তুমি নাকি কলেজে অনেকের ক্রাশ ছিলে। নাদিয়া সত্যি বলছে, তুমি সত্যিই অনেক কিউট। থ্যাঙ্কস, তুমিও অনেক কিউট। প্রিন্স, এই কিউট মেয়েটাকে? নাদিয়া রাইসাকে উদ্দেশ্য করে বলল, আমার মেয়ে রাইসা। ওয়াও, তোর বাচ্চাটা তোর আর নাবিলার মতো কিউট হইছে। কিছুক্ষণ পর বুঝবি। তোদের বাচ্চাটাও খুব কিউট। নাম কি ওর? আমি নাদিয়ার মেয়েটাকে কোলে নিয়ে বললাম, মিসকাত। মিশকাতকে কোলে নিতে দেখে রাইসা বলল, পাপা, তুমি আমাকে কোলে না নিয়ে অন্য পিচ্ছি একটা মেয়েকে কোলে নিচ্ছ। যাও, তোমার সাথে কথা নাই।
মামুনি আসো, আমার কোলে আসো। না, আমি পাপার কোলে উঠবো, তোমার কোলে উঠবো না। প্লিজ, তোর মেয়েকে তুই নে। তোর মেয়ে শুধু তোর কোলে নাকি উঠবে, আর আমার মেয়ে আমাকে দে। তোর মেয়ে তোকে ছাড়া অন্য কারোর কাছে যায় না মনে হয়। কম যায়। তোর মেয়ের বয়স কত? 1 বছর। আচ্ছা, নাবিলাকে দেখতেছি না তো। নাবিলা কই? আসলে ও একটা কাজের জন্য বাসায় আছে। চল আজকে অন্য কোনো দিন পরে একসাথে খাবো। কিন্তু বিল আমি দিব। আচ্ছা দেশ। নাদিয়া খাবার অর্ডার দিল। আমরা সবাই খাবার খেলাম। খাবার খাওয়া শেষ করে নাদিয়াদের থেকে বিদায় নিয়ে চলে আসে। কিছুদূর আসতেই রেস্টুরেন্টে যাওয়ার আগে আঙ্কেলটার সাথে দেখা। উনি আমাকে দেখে বলল, তুমি যদি একটু আগে আসতে ওই মেয়েটার সাথে দেখা করতে পারতে। আপনি কার কথা বলতেছেন? ওই যে নাবিলা নামের একটা মেয়ে প্রায় আসতো কালো গাড়ি নিয়ে আর গার্ড নিয়ে, তোমাকে বললাম ওই মেয়েটা। আঙ্কেলের কথা শুনে আমি অবাক হলাম। মনে মনে শুধু একটাই প্রশ্ন, নাবিলা প্রতিদিন এখানে কেন আসে? আঙ্কেল এখানে এসে কি করছে? কিছু না, 20-30 মিনিট আগে গাড়িতে বসে থেকে চলে গেছে আবার। ও আঙ্কেল, আমরা এখন বাসায় যাই, পরে আপনার সাথে কথা বলবো। রাতে আমাদের বাসায় খাবার খাবে কিন্তু। জি আঙ্কেল। আমি বাসায় চলে আসি। বাসায় এসে ঢুকতেই রাইসা বলল, পাপা, কোথাও ঘুরতে যাব আমি। আচ্ছা মামুনি, বিকেল বেলা আমি আর তুমি ঘুরতে যাব পার্কে। আচ্ছা পাপা, ওকে। বিকেলবেলা রাইসা আর আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমার আগের বাইকটা বের করলাম। বাইকটা অনেকটা পুরনো হয়ে গিয়েছে। বাইকটা মুছে স্টার্ট দেব, কিন্তু বাইকটা স্টার্ট হইতেছে না। তা দেখে রাইসা বলল, পাপা, এই বাইক তো চলে না, এইটারে লাথি মাইরা ফালাইয়া দাও, আর একটা নতুন বাইক কিনো। মা, কিনবো। এখন এটাই চালিয়ে যেতে হবে। এটা তো নষ্ট, চলে না। এখন চলবে মামুনি। আমি অনেক কষ্টে বাইকটা স্টার্ট করলাম, কারণ বাইকটা অনেকদিন চালাই না তো, তাই আর কি একটু সময় লাগছে স্টার্ট হতে। বাইকের সামনে রাইসাকে বসিয়ে ঘুরতে বের হলাম। রাইসাকে নিয়ে বাইকে করে একটা পার্কে চলে আসলাম। আর পার্কে ঢুকে আমি আর রাইসা হাঁটতেছি। তখনই রাইসা বলল, বাবা, বাংলাদেশ কত সুন্দর, আর আমরা কেন বিদেশে থাকি? মামুনি, বাবা বিদেশি কাজ করে, তাই বিদেশে থাকি। পাপা, এখন থেকে আমরা বাংলাদেশে থাকবো। আচ্ছা মামুনি, এখন থেকে আমরা বাংলাদেশে থাকবো, কেমন? লাভ ইউ পাপা। লাভ ইউ টু মামুনি। আমি আর রাইসা হাঁটতেছি। তখনই দুইটা মেয়ে আমাদের সামনে আসলো। একটা মেয়ে বলল, এই পিচ্চি, তুমি একটু ওদিকে যাও তো। কি? ওই আন্টি, আমি পিচ্ছি মানে? আর আমি আমার পাপাকে ছেড়ে ওদিকে যাব মানে? তোমার পাপা মানে? এটা আমার মেয়ে রাইসা। দোস্ত, এখন চল। 26 নাম্বার ছেকাটা খাইছস, এখনো কি আর কাউরে প্রপোজ করবি? আমি মেয়েটার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে 26 নম্বর ছেঁকা খাইছে মানে? ভাইয়া, নিতু এই নিয়ে 26টা ছেলেকে পটাইতে গেছে। ছেলেটাকে প্রপোজ করবে তার আগে ছেলেটার গার্লফ্রেন্ড না হলে মেয়ে এসে যায় আর ও বিন্দাস হয়ে যায়। সত্যি নাকি এতগুলো ছেঁকা খাইছেন? এখনো আত্মহত্যা করে নাই? আমি নিতু মানে ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আরে না, আমি শুধু রিলেশন এর আর ম্যারিড লোকদের প্রপোজ করে পরীক্ষা করে যে ওরা বউ বা গার্লফ্রেন্ড থাকতে অন্য মেয়ের সাথে রিলেশন করে কিনা সেটা পরীক্ষা করি। ছেঁকা খাইয়া বাঁকা হয়ে গেছেন, এখন কত কিছু বলবেন। ধুর মিয়া, আপনার লাগে কথা নাই। ছেঁকা খাইছেন, এখন আবার আত্মহত্যা করিয়েন না বাসায় গিয়া। মেয়েটা রাগী চোখ দিয়ে ওর বান্ধবী আর আমার দিকে তাকালো।
আরে সেকা খাওয়া কোনো ব্যাপার নাকি? সেকা খেলে আত্মহত্যা করা লাগে না। আর হ্যাঁ, আমি 26টা সেকা খাইছি, তো কি হয়েছে? এটা কি বেশি হয়েছে নাকি? কি 26টা ছেঁকা খাইছেন, এটা কম কিনা? নাকি দুঃখে কান্না আসতেছে সেটা বলতেছেন না? আমার সেকা খাইলে উল্টা ভালো লাগে। কি বলছেন? মানুষ ছেঁকা খাইলে দুঃখ প্রকাশ করে আর আপনি খুশি হন? আপনি কি মহিলা নাকি চায়না এলিয়েন? হ্যাঁ ভাইয়া, চায়না এলিয়েন। দূর, ভালো লাগে না। চল মিতু, বাসায় যাই। যান, আবার বিয়ের দিনও ছেঁকা খাইয়েন না। তারপর মেয়েটা রাগেই গজগজ করতে করতে চলে গেল। আমি আর রাইসা আরো কতক্ষণ পার্কে ঘুরে বাসায় চলে আসি। কতগুলো চিপসের প্যাকেট কিনে নিয়ে আসি। বাসায় এসে রাইসা চিপ খাইতেছে আর গেম খেলতেছে। আমি চিপস খাইতে খাইতে অন্য মোবাইলটা নিয়ে এফবিতে লগ ইন করলাম। লগ ইন দেওয়ার সাথে সাথে আইডিতে মেসেজ আসা শুরু করলো। আমি মেসেঞ্জারে ঢুকে দেখি অনেক ফ্রেন্ডরা মেসেজ দিয়েছে, প্রায় 1000 হবে। সবার ওপরে নাবিলার আইডি। নাবিলার আইডিতে ঢুকেই দেখি একটু আগেই অফলাইনে গিয়েছে। নাবিলার আইডিতে 3000+ মেসেজ। নাবিলা প্রতিদিন 10 থেকে 15টা করে মেসেজ দিয়ে ক্ষমা চাইতেছে। কি করো, কেমন আছো, তুমি এখন কই, আমি তোমাকে ভুল বুঝছি, মাফ করে দাও, আরও অনেক কিছু লিখেছে। আমি এতগুলো না পড়ে সাদের আইডিতে ঢুকলাম। ঢুকে দেখি সাদও কতগুলো আইডি অ্যাক্টিভ আছে, তাই মেসেজ দিলাম, কেমন আছিস দোস্ত? কিছুক্ষণ পর মেসেজ আসলো, সব বলতেছি, শালা আগে বল কেমন আছোস? ভালো, আর শোন পরশুদিন তোদের ওখানে আসতেছি, ওখানেই সব বলবো। শালা আমি বাংলার সিম চালাইতেছি, দেখতেছস না? আর আমি এখন বাংলাদেশে, আমি পরশু রাজশাহী যাব, ওখানে সব কথা হবে। তারপর আমি রাইসাকে বললাম, মামুনি চলো খাবার খেয়ে আসি। পাপা চলো। তারপর আমি আর রাইসা দুপুরের আঙ্কেলটার বাসায় গেলাম খাবার খেতে। ওখান থেকে খাবার খেয়ে আসলাম। তারপরের দিন সকালে রাইসা আর আমি নাস্তা করে নিলাম। বিকেলবেলা রাইসাকে বললাম, মামুনি চলো শপিংয়ে যাই। পাপা আজকে শপিং করতে কেন? মামুনি কালকে আমরা ঘুরতে যাব একটা জায়গায়, তাই। সত্যি পাপা, আমরা ঘুরতে যাব কালকে? মামুনি চলো, এখন আমরা শপিং করতে যাব। পাপা চলো। আমি আর রাইসা রেডি হয়ে বাইক নিয়ে রাইসাকে নিয়ে শপিং মলে আসলাম। শপিং মলে আমি আর রাইসা শপিং করতেছি। আমি রাইসার জন্য কাপড় দেখতেছি। তখনই রাইসা কোথায় যেন চলে গেল, দেখি নাই। আমি কাপড় কিনা রেখে তাড়াতাড়ি রাইসাকে খুঁজতেছি। গিয়ে দেখি রাইসা 2টা মেয়ে আর একটা ছেলের সাথে কথা বলতেছে। আমি মেয়েগুলোর অন্যদিকে ফিরে কথা বলতেছে রাইসার সাথে। মামুন, তুমি এখানে কার সাথে এসেছো? মেয়েটার কণ্ঠটা আমার পরিচিত মনে হলো। আমি আমার পাপার সাথে আসছি। তা তোমার এই পুতুলটা কি খুবই পছন্দ? আমি পাপাকে বলে এটা কিনে নেব। যদি তোমার পাপার বদলে আমি তোমাকে এই পুতুলটা গিফট করে দেই তাহলে নেবে? না, আমি নিব না, আমাকে পাপা এই পুতুলটা কিনে দিবে। মামুনি, আমার থেকে নিলে কি সমস্যা? আচ্ছা, আমি যদি তোমাকে এই পুতুলটা গিফট করে দেই বন্ধু হয়ে, তাহলে নিবে? না, পাপা বলছে অপরিচিত কারো জিনিস না নিতে। আমি তো তোমার বন্ধু হয়ে দিব, আর তাছাড়া আমি তোমার পাপাকে বলবো এটা তোমাকে আমি কিনে দিছি, তাহলে তোমার পাপা কিছু বলবে না। এখন নিবা? রাইসা কিছু বলতেছে না। আচ্ছা, আগে ফ্রেন্ডশিপ করি, তারপর না হয় আমাদের থেকে পুতুলটা নিবে। তোমার নাম কি? আমার নাম রাইসা। ও, আমার নাম নাবিলা। আমরা ফ্রেন্ড, ওকে? নাবিলা নামটা শুনে আমার মনের ভিতর কেমন যেন লাগলো। আচ্ছা ফ্রেন্ড। এখন তাহলে পুতুলটা নিবে তো? রাইসা কিছু বলতেছে না। কিছুক্ষণ পর বলল, আচ্ছা দাও। নাবিলা পুতুলটা নিয়ে রাইসাকে দিল। আমি এখনো মেয়ে 2টা আর ছেলেটার মুখ দেখলাম না,
কারণ তারা উল্টো দিকে ফিরে আছে। রাইসা বোতলটা নিতেই আমি রাইসার কাছে গেলাম। মামুনি, তোমাকে না বলেছি আমি যে কেউ কোনো জিনিস দিলে নিবে না? পাপা, এই আন্টিটা। আর কিছু বলার আগেই আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে দেখে আমি অবাক, কারণ মেয়েটা আর কেউ না, আমার ভালোবাসার মানুষ নাবিলা। আর তার পাশের মেয়েটা ছিল নীলা। ছেলেটাকে চিনি না। নাবিলা নাবিলা আমাকে দেখে কান্না করে দিল। আমি নাবিলাকে ধরতে যাব, তখনই নাবিলা বলল, সরি প্রিন্স, তুমি এখন অন্য কারো। মানে? হ্যাঁ, তুমি এখন অন্য কারো স্বামী। তুমি এখন আর আমাকে জড়িয়ে ধরতে পারো না। নাবিলা এখনো কান্না করতেছে। মানে আমি অন্য কারো স্বামী? আর বুঝলাম না, আমি আবার কবে বিয়ে করলাম? একদম মিথ্যা বলবে না। রাইসা তোমার মেয়ে না? হ্যাঁ, আমার মেয়ে। তুমি কান্না কেন করতেছ? তাহলে তোমার মেয়ে হলে তো তোমার বউও থাকবে। আবে, আমি এখনো বিয়েই করি না, এবার বউ আসবে কিভাবে? আর তাছাড়া এগুলো কি কি ঘটছে তোমাকে আমি সব বলবো। আমি নাবিলার হাত ধরে বললাম, তুমি আমার হাত ধরবে না। আমি তোমাকে এত ভালোবাসতাম, সামান্য একটা ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেললে। আচ্ছা, তুমিও তো আমাকে ভালোবাসতে, তাহলে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে কেমনে পারলে? নাবিলা, তুমি আমাকে ভুল বুঝতেছ। আমি এখনো বিয়ে করিনি। তাহলে এই রাইসা তোমার মেয়ে কই থেকে আসলো? নাবিলা, আমি তোমাকে এসব সম্বন্ধে সবকিছু বলবো। কি বলবে? তুমি আমাকে এখন ভুলভাল অনেক কিছু বুঝাবে। আমি জানি আমাকে এখন অনেক কিছু বলে সান্ত্বনা দিবে। আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, আর তুমি সেই ভালোবাসার কোনো দাম রাখলে না। তুমি আমার নাম তোমার মুখে আনবে না। তোমাকে আমার বোন এত ভালোবাসতো, এমনকি আপনার জন্য এত কান্না করেছে, প্রতিদিন তোমার জন্য কষ্ট পেত, আর তুমি ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেললে। আচ্ছা, তুমিও তো নাবিলাকে অনেক ভালোবাসতে, তাহলে ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারলে কেমনে? তোর জন্য আমি নাবিলার থেকে আলাদা হয়েছি, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? নীলা, তুমিও আমাকে ভুল বুঝতেছ। আমি তোমাদের সব সত্যি বলবো। তোমার আর কিছু বলতে হবে না। নীলা আর জিজু, তোমরা চলো এখান থেকে। তাহলে এই ছেলেটা নীলার স্বামী? নাবিলা, দাঁড়াও। নাবিলা কোনো কথা না শুনে নীলা আর ওর স্বামীকে নিয়ে চলে গেল। আমি রাইসাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি। আমার কান্না করতে মনে চাইতেছে, কিন্তু পারছি না। রাইসা সামনে থাকায় কান্না করলাম না আর। পাপা, তোমার জন্য আন্টিটা কান্না করলো। আন্টিটা কত ভালো, আমাকে অনেক আদর করছে, আর তুমি ওনাকে কান্না করাইয়া ওনাকে তাড়িয়ে দিচ্ছ। যাও, তোমার সাথে কথা বলবো না। মামুনি, তোমার আন্টি একটু আমার সাথে রাগ করেছে, তাই কান্না করতেছে। কালকে তোমার আন্টিকে আমি তোমার কাছে এনে দেব সারা জীবনের জন্য, ওকে? সত্যি তো পাপা? মামুনি, এখন চলো বাসায় যাই। আমি আর রাইসা বাসায় চলে আসি। আমি বাসায় এসে নাবিলাকে কল দিলাম আসল ব্যাপারটা জানানোর জন্য। হ্যালো নাবিলা। টুট টুট টুট, ফোনটা কেটে দিল। সো আবার কল দিলাম। এবার আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাইয়া দিছে। যে করে হোক নাবিলাকে আসল সত্যটা বলতে হবে। তার আগে রাহাত আর নীলকে কল দিতে হবে। তাই আমি রাহাতকে কল দিলাম। দোস্ত, কেমন আছোস? কে ভাই আপনি? তোর দুলা ভাই লাগি হালা। আমার তো কোনো বোন নেই। ধুর শালা, মস্কারি বাদ দে। শোন, ওই কে আপনি? রাহাত এখনো আমাকে চিনতে পারে নাই। তোর দুলা ভাই প্রিন্স। এখন একটা জরুরি কাজ আছে। প্রিন্স, তুই এতদিন পরে? কেমন আছোস? তুই এখন কই? তোরে সব বলবো। তুই কালকে নীলাদের বাসায় আসিস, ওখানেই সব কথা হইব। আচ্ছা, ফারিয়ারে নিয়ে আসবো। তুই ফারিয়ারে কবে বিয়ে করছিস?
অনেক আগে ফারিয়ার সাথে আমার বিয়ে আর নীলের সাথে নিধির বিয়ে হয়েছে। আর নাবিলা রাহাতকে আর কিছু বলতে না দিয়ে, তাহলে তো তোরা ভালোই আসোস। আর এদিকে আমি অনেক টেনশনে আছি। তুই কালকে নীলদের বাসায় চলে আসিস, ওখানে কথা হবে, অনেক ঝামেলায় আছে। আচ্ছা আসমো। ফোন কেটে দিলাম। আমার শুধু টেনশন লাগতেছে, নাবিলা যদি কিছু করে ফেলে। তখনই রাইসা বলল, পাপা চলো খাবার খেয়ে আসি, ক্ষুধা লাগছে। হ্যাঁ মামুনি, চলো খাবার খেয়ে আসি। আমি আর রাইসা গিয়ে হোটেল থেকে খাবার খেয়ে আসলাম। তার পরের দিন রাইসাকে নিয়ে নীলাদের বাসায় চলে গেলাম। তারপর আমি রাইসাকে নিয়ে নীলদের বাসায় গেলাম। গিয়ে দেখি নীল, নিধি, রাহাত আর ফারিয়া আগে থেকেই চলে এসেছে। ওরা কথা বলছে। আমাকে দেখে ওরা আমার কাছে এসে বলল, 3 বছর পর দেখছি তোকে, কেমন আছিস তুই? ভালো, তোরা কেমন আছিস? এতদিন তুই কই আছিলি? তোর কোনো খবর নাই। আমরা তোকে কত কল দিলাম, মেসেজ করলাম, তুই কোনো রিপ্লাই দিলি না। নাবিলা তোদের সব বলেছে মানে? তোর সাথে ওই দিন কি হয়েছে শুধু আমাদের 4 জন ছাড়া কারোর কাছে বলে নাই। ও, এখন আমি অনেক বিপদে পড়ে গেছি। একটা কাজ করতে হবে। কি কাজ? আর এই কিউট মেয়েটাকে? আমার মেয়ে রাইসা। মানে তুই বিদেশে গিয়ে বিয়ে করে ফেলছিস নাবিলাকে ছেড়ে? আরে তোরা আগে এখানে কি ঘটনা ঘটেছে, কিভাবে কি হয়েছে তা শুনবি তো নাকি? মানে? এখানে অনেক বড় একটা কাহিনী আছে, সেটা খুলে বলবো। আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর রাইসা ঘুমিয়ে পড়ল। রাইসা অন্য রুমে ঘুমানোর পর আমরা সবাই টিভি দেখতেছি নীলাদের বাসায়। তখনই রাহাত বলল, দোস্ত এবার বল কি ঘটনা? বল। আচ্ছা শোন তাহলে। আমি এখান থেকে বিদেশে যাওয়ার পর একটা বাসায় গিয়ে ওঠে, সাথে ওখানে একটা কোম্পানিতেও কাজ করতাম। তো ওখানে যাওয়ার পর নাবিলার কথা প্রায় মনে পড়তো। একদিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তাই আমি একটা হসপিটালে যাই। তো হসপিটালে এক ডক্টর আমার চিকিৎসা করতেছে। তো তখনই একটা নার্স এসে বলল, স্যার এখানে একটা ছোট বাচ্চা মেয়ে পাওয়া গেছে, যার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই। মেয়েটার বয়স কত? স্যার মেয়েটার বয়স 8 মাস, আর স্যার মেয়েটা বাংলাদেশি। এটা শোনার পর আমি নার্সকে জিজ্ঞেস করলাম, ওই মেয়েটাকে এখনো কেউ নিতে আসে নাই? না স্যার, এখন পর্যন্ত কেউ আসে নাই। আমাকে একটু ওই পিচ্চি মেয়েটার কাছে নিয়ে যাবেন? চলেন স্যার। আমি নার্স আর ডক্টর ওই পিচ্চি মেয়েটার কাছে গেলাম। গিয়ে দেখি মেয়েটা শুয়ে আছে আর মেয়েটা কান্না করতেছে না। মেয়েটা একদম পরীর মতো সুন্দর। পিচ্চি মেয়েটাকে দেখে আমার অনেক ভালো লাগে, আর ওর প্রতি আমি কেমন একটা মায়ায় পড়ে যাই। তাই ডক্টরকে বলি, স্যার আমি এই মেয়েটাকে দত্তক নিতে চাই, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। কোনো সমস্যা নাই, আপনি যদি দত্তক নিতে চান তাহলে নিতে পারেন। থ্যাঙ্কস ডক্টর, আজকে থেকে এটা আমার মেয়ে। ওকে, আপনি আমাদের হসপিটালের এই কাগজটায় সাইন করে দেন। ডক্টর একটা কাগজ দেখিয়ে বলল, ওকে। তারপর আমি মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলাম, আর আমাদের বাড়িওয়ালা আপুকে বললাম রাইসাকে দেখার জন্য। বাড়িওয়ালা আপু বাংলাদেশি হওয়ায় কোনো সমস্যা হয়নি। রাইসাকে উনি দেখার জন্য ওনাকে আমি এক্সট্রা টাকা দিতাম। আমাদের খাবার দাবার সব আপুই রান্না করত। তো রাইসা আস্তে আস্তে বড় হতে লাগলো। রাইসার যখন 1.5 বছর, তখন রাইসা বলল, পাপা আমার মামুনি কই? আমি তো এখনো মামুনিকে দেখি নাই। আমি কি বলবো ভেবে পাইছিলাম না। কি হলো পাপা, বলো। মামুনি, তোমার মামুনিও হচ্ছে আমি, আর তোমার পাপাও আমি। মানে পাপা? মামুনি, তোমার পাপাকে তুমি ভালোবাসো না? পাপা অনেক ভালোবাসি। তাহলে আর কখনো তোমার মামুনির কথা জিজ্ঞেস করবে না, ওকে? আচ্ছা করব না।
পাপা, আমার মামুনি কই? আমি তো এখনো মামুনিকে দেখি নাই। মামুনি, তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি মামুনির কথা জিজ্ঞেস করবে না। তুমি যদি মামুনির কথা জিজ্ঞেস করো তাহলে পাপা কিন্তু রাগ করবে। রাইসা আমাকে জড়িয়ে ধরে বলল, মামুনি। তারপর আমি রাইসাকে নিয়ে আর অফিস নিয়ে সবসময় বিজি থাকতাম। তারপরেও নাবিলার কথা কিছুতেই ভুলতে পারতাম না। এভাবে বিদেশে গিয়ে 3টা বছর কেটে গেল। 3 বছর নাবিলাকে ছেড়ে থাকতে হয়েছে, অনেক কষ্টে থেকেছি। তাই ভাবলাম এবার নাবিলার কাছে যাব আর রাইসার ব্যাপারে সব খুলে বলবো। আর রাইসাও ওর আম্মুকে মানে নাবিলাকে পেয়ে যাবে। তাই বাংলাদেশে চলে আসি। এটা শোনার পর ওরা বলল, বুঝলাম, রাইসা তোর নিজের মেয়ে নয়। কিন্তু আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সালা, তুই বিয়ার আগে এক মেয়ের বাপ হয়ে গেলে। আচ্ছা নীলা ওদিন ওগুলো কি জন্য করেছিল জানোস? ওই দিন কি জন্য নীলা এমন করেছে নীলা সব বলেছে। আর এখন ভালো হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে। জানি, কিন্তু ওদিন নীলা এমন কি জন্য করছিল? আচ্ছা শোন, ওই দিন তুই বাসা থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর নীলার বাবা মা বাসায় আসে। নীলার বাবা এসে তোকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে। নাবিলা রুমে গিয়ে কান্না করতেছে। তখনই তোর পাঠানো ভিডিও আর মেসেজটা আসে ওর মোবাইলে। ও মোবাইলটা নিয়ে ভিডিওটা দেখে নীলার কাছে গেলে নীলা এখনও কান্নার ভান করতেছে নাবিলার আব্বু আম্মু আর ওর আব্বু আম্মুর সাথে। নাবিলা সোজা নীলার কাছে গেল। তোর গায়ে কি প্রিন্স হাত দিছে? দিচ্ছে। তোর গায়ে যদি হাত দিয়ে থাকে তাহলে এটা কি? নাবিলা রেগে গিয়ে ভিডিওটা অন করলো। ভিডিওটা দেখে নীলার বাবা মা নীলাকে উঠে, তোর জন্য আমার একটা নিষ্পাপ ভালো ছেলেকে কত কিছু বললাম, কি এমন ক্ষতি করছিল প্রিন্স, তার জন্য তুই একটা এত বড় অপবাদ দিলি। তোকে আমার মেয়ে বলতে ঘৃণা করছে, একটা ভালো ছেলেকে তুই সবার সামনে খারাপ কেন করলি? মামা মামি তোমরা শান্ত হও। আচ্ছা নীলা, তুই বল কেন এমন করলি? তুই কেন আমাদের সুখের ভালোবাসাটা নষ্ট করলি বল? প্রিন্স তোর এমন কি ক্ষতি করছিল বল? নীলা চুপচাপ ভয়ে কান্না করতেছে। কি হলো বল, কেন তুই প্রিন্সের সাথে এমন করলি? প্রিন্স তোর কি ক্ষতি করছে বল? প্রিন্স আমার কোনো ক্ষতি করে নাই, আমি প্রিন্সকে ভালোবাসতাম। নীলার কথা শুনে নাবিলা মনে হয় আকাশ থেকে পড়ল। তুই প্রিন্সকে ভালোবাসতি মানে? হ্যাঁ, আমি প্রিন্সকে ওই দিন প্রথম রাজশাহীতে দেখে আমার প্রিন্সকে ভালো লাগে। কিন্তু তুইও প্রিন্সকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিস। আর প্রিন্সও নাকি তোকে ওই দিন দেখে তোকে সেই দিন থেকে ভালোবাসতো। নীলাকে থামিয়ে দিয়ে, প্রিন্স আমাকে সেদিন থেকে ভালোবাসতো মানে? হ্যাঁ, প্রিন্স তোকে কলেজে দেখেছে, সেদিন থেকেই পছন্দ করতো। কয়েকদিন পর তুই এখানে চলে আসছিস। তুই এখানে আসার পর প্রিন্সের সাথে তোর ভালো বন্ধুত্ব হয়। তোর বার্থডের দিন প্রিন্স তোকে প্রপোজ করে। আমি যখন এসে দেখি তোরা একে অপরকে অনেক ভালোবাসিস, তা দেখে আমি সহ্য করতে পারি নাই। তাই ভাবলাম তোদেরকে আমি একসাথে থাকতে দিব না। প্রিন্সকে যখন আমি পাই নাই, তাই তোকেও পেতে দেব না। তাই আমি ওই দিন প্রিন্স একা রুমে থাকতে আমি ওর রুমে যাই আর এইগুলো করি। এটা শোনার পর নাবিলা কিছু বলার আগে নীলার বাবা মা নীলাকে একটা থাপ্পড় মেরে বলল, তুই কেমন বোন, নিজের মামাতো বোনের সুখ সহ্য করতে পারতেছিস না? তুই কেমন মেয়ে, নিজের বোনকে সুখে দেখতে পারিস না? শুন, ভালোবাসা কখনো একজনের মাধ্যমে হয় না, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। শুন, একজনকে তার ভালোবাসার মানুষ থেকে আলাদা করলে তার পরিণাম ভালো হয় না। তোমরা এইসব কথা পরে বলিও, আগে প্রিন্স কই আগে দেখি। দাঁড়াও, আমি সব পুলিশ স্টেশনে প্রিন্সের সই পাঠিয়ে দেই। বাবা, আমি প্রিন্সের বাসায় আর রাহাত, নীল আর ওর বন্ধুদের বাসায় গিয়ে দেখে আসি। নাবিলা, তোর সাথে আমিও যাব। তুই যাবি মানে? তুই ওদের দুজনকে আলাদা করে আবার তুই কই যাবি? বাবা, আমার ভুল হয়ে গেছে। তুই এটা ছোটখাটো ভুল না, অনেক বড় ভুল করেছিস। তোর জন্য প্রিন্স আজকে কত মায়ের আর অপমানিত হলো দেখছিস?
মামা তুমি চুপ থাকো, যা হবার হয়ে গেছে। নীলা চল আমার সাথে। তোরা গার্ড নিয়ে যা। বাবা। নাবিলা আর নীলা গার্ড নিয়ে বেরিয়ে পড়লো তোকে খুঁজতে। ও সব জায়গায়, তোর বাসা, তোর বন্ধুদের বাসা, সব জায়গায় তোকে খুঁজেছে। আমাদের 4 জনকে শুধু খুলে বলেছে, আর কাউকে আসল সত্যটা বলেনি। আমরা সবাই মিলে তোকে অনেক খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। নাবিলা অনেক কান্না করে তোকে না পেয়ে। আমরা সবাই মিলে অনেক সান্ত্বনা দেই। এভাবে 2 মাস চলে যায়। 2 মাসে নাবিলা দেশের অনেক জায়গা ছাড়া দেশের বাহিরেও খুঁজেছে, কিন্তু তোকে পায়নি। নাবিলা তোর জন্য প্রতি রাতে কান্না করত। 2 মাস যাওয়ার পর নাবিলা কিছুটা স্বাভাবিক হলো। তোর ছবি ওর মোবাইলে দেখে কান্না করত। একদিন নীলা অসুস্থ হয়ে পড়ে। তো নীলাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে নীলার ব্লাড ক্যান্সার হয়েছে। তা দেখে নাবিলা সহ সবাই কান্না করতেছে। নীলা নাবিলাকে ডেকে বলল, বোন, এটা আমার কর্মের ফল। আমি তোদের দুজনকে আলাদা করছি, তাই আমি আমার কর্মের ফল পাইছি। দেখ, এখন আমি মৃত্যুর জন্য লড়াই করতেছি। না বোন, তোর কিছু হবে না, দেখবি তুই সুস্থ হয়ে যাবি, দেখবি। না, আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য তুই তোর ভালোবাসার মানুষকে হারিয়েছিস। তাই দেখ, আজকে ওই অভিশাপে আজকে আমার এই অবস্থা। প্রিন্স ঠিকই বলছে, আমি আমার কর্মের ফল পাবো একদিন। দেখ, আজকে সেই ফল পাইছি। আমাকে মাফ করে দিস। না, তোর আমি কিছু হতে দিব না। দেখবি ডাক্তার তোকে অপারেশন করবে, দেখবি তুই ঠিক হয়ে যাবি। নীলার অপারেশন হলো। অপারেশনে নীলা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেল। কয়েক মাস পর নীলার বিয়ে হয়ে গেল। নীলার বিয়ের সময় একটা বড় লোকের ছেলে নাবিলাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু নাবিলা তোকে ভালোবাসতো, তাই ওই বিয়েটা না করে দেয়। নাবিলা তোর সম্পর্কে সব বলেছে ওকে, তোদের রিলেশন সম্পর্কে। কিন্তু তুই বিদেশে গেছিস একটা কাজ করতে, সেখান থেকে আসছিস না একটা কারণে, একটুকুই বলেছে। কিন্তু নাইম ছেলেটা অনেকবার বলেছিল নাবিলাকে ওকে বিয়ে করতে। দেখো নাবিলা, ওই প্রিন্স হতে পারে বিদেশে গিয়ে তোমাকে এতদিনে অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিছে, না হলেও কেন দেশে আসবে না? আমি 100% শিওর ও এতদিনে বিয়ে করে ফেলেছে। তুমিও নইলে বিয়ে করে ফেলো আমাকে। না, প্রিন্স কখনো বিয়ে করবে না, কারণ প্রিন্স আমাকে অনেক ভালোবাসে। সে কখনো আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবে না। আর প্রিন্সের মনে একটা কারণে আমার উপর হালকা একটু অভিমান রয়েছে, তাই দেশে আসছে না। আমি শিওর ওর অভিমানটা চলে গেলে বাংলাদেশে চলে আসবে। প্রিন্স কখনই আসবে না। আমার মনে হয় একটা ধোঁকাবাজ। ও তোমাকে ভালোবাসতো তোমার সম্পদের জন্য। ও এখান থেকে বিদেশে গিয়ে অন্য কোনো তোমার চেয়ে বড়লোক মেয়ে পাইছে, তাই ওকে বিয়ে করে ফেলছে। তোর সাহস কি করে হয় প্রিন্সকে ধোঁকাবাজ বলার? তুই যদি প্রিন্সের নামে একটা খারাপ কথা বলস, তাহলে তোর কি অবস্থা করি বুঝবি। আর প্রিন্স কখনো অমন ছিল না। নাবিলা, ওই ছেলে তোমার সামনে ভালো সেজে থাকে, তোমার পিছনে কত মেয়ের সাথে রিলেশন করতো তুমি নিজেও জানো না। আমার হিসেব মনে হইতেছে ছেলেটা তোমার পিছনে অনেক মেয়ের সাথে রিলেশন করতো, তাই তোমার সাথে ওই টাইম পাস আর টাকার জন্য রিলেশন করে কয়েকদিন পর পালিয়ে গেছে। তোর সাহস কি করে হয় প্রিন্সের নামে বাজে কথা বলার? তুই যদি প্রিন্সের নামে একটা বাজে কথা বলিস, তাহলে তোর কি অবস্থা করি দেখবি। যা এখন আমার সামনে থেকে, না হলে তোর কি অবস্থা করি বুঝবি। বিয়েবাড়িতে অনেক লোক নাবিলাদের দিকে তাকিয়ে থাকলো। ছেলেটা ওখান থেকে চলে গেল। দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে যায়। ছেলেটা আর নাবিলাকে বিয়ের প্রস্তাব দেয়নি। এভাবে 3 বছর কেটে যায়। 3 বছর নাবিলা তোর জন্য অপেক্ষা করছে। 3 বছর পর তুই দেশে ফিরলি। আচ্ছা, তুই আমাদের থেকে একটা সাহায্য চাইলি। কি সাহায্য? আর তুই এখনো নাবিলার কাছে গিয়ে ওখানে কি করছিস? আমি নাবিলার সাথে দেখা হয়ে কি কি ঘটনা ঘটেছে সব বললাম। ও, নাবিলা তোকে ভুল বুঝেছে? দোস্ত, এখন যদি ওদের বাসায় যাই, ওর মা বাবা আমাকে আবার ভুল বুঝবে, তাই যাইতেছে না। নাবালিকার বাসায় কেন যাইতে হয়েছে? নাবালিকাকে কল করে আসল সত্যটা বল। ধর, নাবিলা আমাকে ব্লক করে দিয়েছে, সেই জন্যই তোরা নাবিলাকে কল করে এখানে আসতে বল। ফারিয়া যখনই নাবিলাকে কল করতে যাবে, তখনই টিভির দিকে আমাদের সবার নজর গেল। টিভিতে বলল, এটা শোনার পর আমার পা হাত সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই তো সকাল থেকে আমাদের বাসায়, তাহলে তুই কিভাবে দর্শন করবি? দোস্ত, আমি কিছু বুঝতে পারছি না। আমি তো সকাল থেকে এখানে, তাহলে আমি কিভাবে মেয়েটাকে ধর্ষণ করব?
আর মেয়েটাকে আমি চিনিই না। আমরা জানি এখানে তোর কোনো হাত নেই, তুই এমন কাজ করতে পারিস না। আমার মনে হয় তোকে কেউ ফাঁসায় আছে। কিন্তু আমার তো কোনো কারোর সাথে শত্রুতা নেই, তাহলে আমাকে কেন ফাঁসাবে? এত কিছু না ভেবে এখন করতে কি হবে সেটা ভাবতে হবে। আমার মনে হয় এর উপরে আরেকজন মাস্টার মাইন্ড আছে, ওকে ধরতে হবে। আমাদের এখন কিভাবে সেটা উপায় খুঁজতে হবে। রাইসা আমার কলেজা, ওর কোনো ক্ষতি হতে দেব না। ওকে একটা জায়গায় রাখতে হবে যাতে কেউ রাইসাকে খুঁজে না পায়। কিন্তু কই রাখবি? মনে আছে 3 বছর আগে আমি হেনা নামে একটা মেয়েকে বাঁচিয়েছি? ওদের বাসায় রাখবো, তাহলে আর কেউ ওই বাসায় সন্দেহ করবে না, আর রাইসাকে খুঁজেও পাবে না। তারপর আমরা খুনিকে খুঁজবো। কিন্তু আমি রাইসাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে বললাম, মামুনি, তুমি ফারিয়া আর নিধি আন্টির সাথে একটা জায়গায় যাও। পাপা একটা কাজ করে তোমাকে নিতে আসবে, সেই জায়গা থেকে পাপা নিয়ে আসবে। ওকে পাপা, তাড়াতাড়ি আসবে আমার কাছে। ওকে মামুনি। নিধি, তুমি আর ফারিয়া রাইসাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে যাও। আচ্ছা যাইতেছি, তোমরা সাবধানে থাকিও। নিধি ফারিয়া রাইসাকে নিয়ে চলে গেল। আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে, কে এই মেয়েটা, আর কে ওকে ধর্ষণ করেছে, আর কে বা আমাকে ফাঁসাইয়া দিচ্ছে। তখনই আমার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই, কে রে প্রিন্স, খুব কষ্টে আসস তাই না? কে তুই? কে রে, এত কষ্টে থেকেও তোর তেজ গেল না দেখে। আমি ইশারা দিয়ে রাহাত আর নীলকে কম্পিউটার নিয়ে বসে পড়তে বললাম, আর ফোনে কথা বলা লোকটার লোকেশনটা ট্যাগ করতে বললাম। ওরা কম্পিউটার নিয়ে বসে পড়ল। আরে কে তুই সেটা আগে বল। আরে প্রিন্স, কুল কুল, এত রেগে যাইতেছস কেন? প্রিন্স তো ঠান্ডা মাথার মানুষ, রেগে যাওয়ার তো মানুষ না। আজ কেন প্রিন্স এত রেগে গেল? নাকি বুঝতেছে না কিভাবে সে মেয়েটাকে দর্শন করলো সেটা ভাবতেছে? আমি নিশ্চুপ। কে রে, কথা বলতেছস না কেন? আমি এখনো নিশ্চুপ। কি হলো, তোর হাওয়া চলে গেল নাকি? টেনশনে পড়ে গেছস? কে তোকে এমন ভাবে ফাঁসাইছে? তার কথা ভাবতেছস? কে এমন তোর সাথে করতে পারে? আচ্ছা, ওই নামটা যদি আমি বলি তুই খুশি হবি? হ্যাঁ ভাই, বলেন। আরে এখন তো ভাই বলে ডাকতেছস, ওই দিন মারার সময় তো ভাই বলস নাই, তখন তো খুব মারছিলি আমাদের। বিপদে পড়ছস, এখন ভাই ডাকা শুরু করলি? আমি আপনাকে কখন মারলাম? এখন সব ভুলে গেলে নাকি? মনে আছে 3 বছর আগে একটা মেয়েকে আমি ডিস্টার্ব করছি, তাই তুই তখন আমাকে মেয়েটার জন্য কি মারাটাই না মারছিলি, আর তোকে একজন ওসি জেলে নিয়ে অনেক মারছিল। কিছুক্ষণ পর তোর গার্লফ্রেন্ড এসে সেই ওসিকে মারলো, মনে আছে? আর ওকে চাকরি থেকে বের করে দিল। সেই মারের কারণে ওসি আর আমি 2 বছর হাত পা ভাঙা অবস্থায় হসপিটালে ভর্তি ছিলাম। আমার মনে থাকবে না কেন? সব মনে আছে। তোর এখনো কোনো পরিবর্তন নাই। তোর কথা বলা দেখে বোঝা যাচ্ছে তোর উপরে কোনো চাপ নাই ওই দর্শন কেসটার জন্য। আমি নিশ্চুপ হয়ে বলদগুলার কথা শুনতেছি, ওরা কি কইতাছে। কি হলো, চুপ হইয়া গেলে কেন? ওহো, তোকে তো এখনো বলা হয় নাই কে আসল মাস্টার মাইন্ড, কে ওই মেয়েটাকে দর্শন করেছে। কিছুই তো বলি নাই। আচ্ছা শোন, আসল কাহিনী কি? আমিও রেকর্ডিং চালু করে ফেললাম। আমি আর ওসি সুস্থ হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম তোর ওপর প্রতিশোধ নেব। তাই আমি আর ওসি মিলে একটা প্ল্যান করলাম, কিন্তু পরে শুনি তুই নাকি বিদেশে চলে গেছিস, তাই আমরা আর কিছু করতে পারি নাই। কিন্তু কালকে জানতে পারি তুই নাকি বাংলাদেশে আসছস, তাই আমি আর ওসি মিলে একটা মেয়েকে তুলে আনলাম, আর আমরা দুজন মেয়েটাকে দর্শন করলাম। তারপর আমরা দুজন হত্যা করলাম মেয়েটাকে। আমরা সেটাকে সাবধানে ভিডিও করলাম যাতে এখানে একজনের মুখ দেখা না যায়, আর মেয়েটাকে মারছি যে সেখানে শুধু একজন দেখা যায়, আর সেখানে শুধু ওসির মুখটাকে। তারপর আমি আর ওসি মিলে ভিডিওগুলোকে কম্পিউটারের মাধ্যমে ওসির মুখের জায়গায় তোর মুখের চেহারা বসাইয়া দিয়ে দিলাম যাতে ওখানে তোর মুখ দেখা যায়।
আর কম্পিউটারের মাধ্যমে ওখানে তোর এমনভাবে তোর ছবি বসালাম সেখানে তোর স্পষ্ট তোর চেহারা দেখা যায়, আর তোর কণ্ঠ ওই ভিডিওতে বসাইয়া দেই কম্পিউটারের মাধ্যমে। তারপর ভিডিওটা বানানো শেষে মেয়েটার লাশটা ব্রিজের তলে ফালাইয়া দেই। তারপর ওসি ওই ভিডিওটা পুলিশদেরকে দেয়। আর তোর কিছু ছবি তার পরেরগুলো তো তুই টিভিতে দেখলি। এখন তোকে পুলিশ ধরে নিয়ে গিয়ে ফাঁসি দিবে আর আমাদের প্রতিশোধ পূরণ হবে। তুই এখন বুঝবি আদনান আর সিয়ামের গায়ে হাত তোলার পরিণাম কি হবে। সব বুঝলাম। এখন তোদের জন্য আফসোস হইতাছে। আফসোস আমার জন্য না, তোর জন্য হইতাছে। তোর কি অবস্থা হবে ভেবে। আমার কোনো টেনশন নাই, থ্যাঙ্কস সাহায্য করার জন্য। তুই মনে হয় পুরা পাগল হইয়া গেছস মরার আগে। শালা বোকা, চুপ, ফোন রাখ, তোর সাথে কথা বলার টাইম নাই আমার। আমি ফোনটা কেটে দিলাম। ওই শালা দুইটা এখন কই আছে? ওদের লোকেশন পাইছোস? ওই দুইটা এখন ধানমন্ডির এই বাড়িতে আছে, এই নে দেখ। প্রমাণগুলো পাইছি, এখন শুধু আসামিগুলার ধর্ম। দোস্ত, সালা দুইটা আজ তো বলদ, সবকিছু বইলা দিচ্ছি। আমি এখন ওই দুইটারে পুলিশের একটু ধরাইয়ে দেয়া নেই, তোরা থাক। দোস্ত সাবধানে যায়স আর মাস্ক পরে যায়স যাতে তোকে কেউ না চেনে। তখনই বাইরে মাইক দিয়ে বলল, দোস্ত মনে হয় পুলিশ চলে আসছে। এখন কি করবি? দাঁড়া, আমি জানালা দিয়ে দেখি কি হইতেছে। আমি জানালা দিয়ে দেখি অনেক পুলিশ আর গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, সাথে আমার শ্বশুরও, মানে নাবিলার বাবা। নাবিলার বাবা মনে হয় রাইসার কথা জেনে গিয়েছে, আমাকে ভুল বুঝেছে, মনে করেছে আমি বিয়ে করে ফেলেছি, তাই ওর মেয়ের সাথে বেইমানি করার জন্য আমাকে শাস্তি দেওয়ার জন্য ধরতে আসলো। প্লিজ তুমি বের হয়ে যাও, আমি জানি তুমি এখানে আসো। তাড়াতাড়ি বাইর হয়ে সারেন্ডার করো, পালানোর চেষ্টা করবে না, তোমাকে পুলিশ ঘিরে ফেলেছে। দোস্ত এখন কি করবি? তোদের বাসার পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার জন্য কিছু নাই কোনো মাধ্যম? পেছনে আমার বাইকটা কালকে রাখছিলাম। গুড, হয়ে যাবে। কিন্তু পিছন দিয়ে তো দেওয়াল। নো সমস্যা প্রিন্সেস, বাইক দেওয়ালের উপর দিয়ে চালানোর অনেক অভিজ্ঞতা আছে। আমি তাড়াতাড়ি মাস্ক পরে নিলাম। সাবধানে চালাবি, এই নে চাবি। আমি পিছনের দরজা খুলে তাড়াতাড়ি বাইক বের করে বাইক নিয়ে ফুল স্পিড দিয়ে সোজা দেওয়ালের উপর দিয়ে বাইক নিয়ে রাস্তায় চলে আসলাম, কিন্তু একজন পুলিশ আমাকে দেখে ফেলে। ওটাই প্রিন্স, তাড়াতাড়ি ওর পিছু নাও, না হলে প্রিন্স পালাইয়া যাবে। সব পুলিশ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে আমার পিছু নিতেছে। আমি স্পিডে বাইক চালাইতেছি আর পুলিশ অনেক গাড়ি নিয়ে আমার পিছনে পড়েছে। প্রিন্স গাড়ি থামাও, না হলে গুলি চালিয়ে দেব। শালা শ্বশুর, গুলি কর, গুলি কইরা দেখ, গুলি করলে তোর মাইয়া বিয়ের আগেই বিধবা হয়ে যাইব। প্রিন্স বাইক থামাও, না হলে গুলি করে দেব। বাইক থামাও আর পুলিশের কাছে সারেন্ডার করো। আমি ওদের কোনো কথা না শুনে ফুল স্পিডে বাইক চালাইতেছি রোডে, আর এদিকে নাবিলার বাবা মাইক নিয়ে চিল্লাইতেছে, আমি সেদিকে কান না দিয়ে বাইক চালাইতেছি। শালার শ্বশুর এত চিল্লায় কেন কে জানে, একটু শান্তি মতো বাইকও চালাইতে দিস না। উফ, আমি স্পিডে বাইক চালাইতেছি কিন্তু তাও পুলিশের পিছু ছাড়তেছে না। তাই ভাবলাম পুলিশগুলোকে যদি একটু পিছু না ছাড়ায় তাহলে ওই দুটারে, মানে সিয়াম আর আদনান, ধরতে সমস্যা হইব। যে করে হোক পুলিশগুলাকে পিছু ছাড়াইতেই হবে। তাই আমি গাড়ির স্পিড ফুল দিয়ে জোরে বাইক চালিয়ে একটা চিকন গলিতে ঢুকে পড়লাম। পুলিশ আর আমাকে খুঁজে পায়নি। পুলিশগুলোকে না দেখে বাইকটা দিয়ে সোজা সিয়াম আর আদনান যেই জায়গায় আছে সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে একটা বাড়ির বাইরে বাইক দাঁড় করায়া
দরজার পাশে দাঁড়ায়া ভিতরে কি হইতেছে শুনতেছে। আদনান, প্রিন্স শালাকে ভালোভাবে শায়েস্তা করছে। শালা সারা জীবন মনে রাখবে। মনে রাখবো কেমনে? হয়তো একটু উপরে উঠা চইলা যাইব। শালার কিছুক্ষণের মধ্যে পুলিশ ধরে ফাঁসিতে ঝুলাইব। থ্যাঙ্কস মিস্টার জ্যাক অ্যান্ড মিস্টার ইয়াংসং, আপনাদের জন্য ভিডিওগুলো বানাইতে পারছি। এখানে একটা বিদেশি আর একটা চায়নাওয়ালাও আছে। ইটস ওকে। চল প্রিন্সকে ধরতে পারছে কিনা দেখি। আমি দরজাটা লাথি মেরে ভেঙে ফেললাম। আমারে ধইরা ফালাইছে। আমাকে ওরা দেখে বলল, প্রিন্স তুই এখানে থাক, তুই যখন আসছস তোকে আর পুলিশদের মারতে হবে না, আমরাই মেরে দেই। কি বলো সাদনান? আয় শালা মার আমাকে। মারমু জ্যাক। ওকে বস। জ্যাক আমাকে মারতে আসবে, সাথে সাথে দিলাম একটা ঘুষি। শালা একজোড়া দৌড়ে গিয়ে ঠাস করে মাটিতে পড়ে গেল। শালা মাটি থেকে উঠে, হেই কিল ইউ। শালায় ইংরেজি মারতেছে। শালা কুফু করবি না বইলা আমি একটা লাথি মারলাম। শালা দম করে পড়লো আর উঠতে পারছে না। ইয়া, গো ফাস্ট অ্যান্ড কিল হিম। হিহাংসং আমার সামনে আইসা কুম্ফুর মায়ের দেখাইতেছে। চায়না মাল বেশি টেকে না বলে চায়নারে একটা দিলাম। শালা আর উঠতেই পারতেছে না। তারপর আমি আদনান আর সিয়ামের দিকে তাকালাম। দেখে ওরা ভয় পাইছে, মনে হয় মায়ের দেখা ডরাইছে। কিরে তোদের হাওয়া কই গেল? ভাই আমাদের মাফ করে দে। কিরে একটু আগে তো আমাকে বললি যে মেরে ফেলবি, আর এখন বলতেছস ভাই আমাদের মাফ করে দিন। হ্যাঁ ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আমি না হলে মাফ করে দিব, কিন্তু মেয়েটা কি তোদের মাফ করবে? তোরা মেয়েটাকে ধর্ষণ করে মারলি বিনা কারণে, তার কি হবে? ভাই আমাদের মাফ করে দিন, আমরা জীবনে আর ভুল করব না, আর কখনোই মেয়েদের দিকে তাকাবো না। আচ্ছা তোদেরকে আমি মাফ করে দিব। সত্যি ভাই আমাদের মাফ করে দিবেন? হ্যাঁ মাফ করে দিব, কিন্তু তোদেরকে আগে যে মেয়েটাকে মেরে ফেলেছিস তাকে ফিরিয়ে এনে দে, তাহলে তোদের মাফ করে দেব। ভাই মেয়েটা মারা গেছে, তাকে কিভাবে ফিরিয়ে আনবো? আচ্ছা মেয়েটাকে মারছে কে? ওরা নিশ্চয়। কি হলো বল? ভাই আমরা মারছি। তাহলে তোরা মেয়েটাকে ফিরিয়ে এনে দে। ভাই মরা মানুষ কিভাবে ফিরিয়ে আনবো? তাহলে মারলি কেন? আমি এটা বলে সিয়াম আর আদনানকে মারা শুরু করলাম। ওদের মারতেই আছে, দুইটাকে আদমরা করে ফেলেছে। তারপর ওদের দুজনার থেকে সব স্বীকার করাইয়া ওগুলো ভিডিও করলাম। ভিডিও করা শেষ, আদনান আর সিয়ামকে একটা রশি দিয়ে বাঁধলাম, সাথে বিদেশি মাল দুইটারেও রশি দিয়ে বেঁধে ফেললাম। তারপর বাইকের সাথে রশিটা বেঁধে বাইকটা স্টার্ট করলাম। আর ওদিকে ওরা চারজন চেল্লাইতেছে। আমি বাইক স্টার্ট দিয়ে বাইক চালানো শুরু করলাম, আর এদিকে ওই চারটা রাস্তায় গড়াগড়ি দিতেছে আর আমার বাইকের পেছনে ছুটতেছে, আর ওদিকে চিল্লাইতেছেও। ওদের গায়ের চামড়া ছিলে যাইতেছে রাস্তায় জোরে গাড়ি চালানোর কারণে। এগুলোই ওদের ধর্ষণ করার ফল। আর এদিকে রাস্তায় সব মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি ওদেরকে বাইকের পিছনে টানতে টানতে রাহাতদের বাসার সামনে আনলাম। ওখানে এসে দেখি পুলিশ এখনো রাতের বাসা ঘিরে আছে। আমাকে আসতে দেখে সব পুলিশ দৌড়ে এসে আমাকে ঘিরে ফেললো আর আমার মাথায় গুলি ধরে ফেললো। আরে আগে গুলি সরান, আমি আসল ধর্ষণকারী না। আসল ধর্ষণকারী এই চারজন, ওগুলোকে ধরেন। আমি সিয়াম, আদনান আর বিদেশি মাল দুইটার দিকে তাকিয়ে দেখি ওদের চামড়া ছিঁড়ে রক্ত বের হইতেছে। আছে, এই নিন। আমি পুলিশের কাছে কল রেকর্ডটা আর ওদের স্বীকার করার সব ভিডিওগুলো দিলাম। পুলিশের একজন অফিসার ভিডিওগুলো দেখে বলল, এই চারটাকে এখনই গাড়িতে তুলুন আর হাসপাতালে নেন, তারপর না হয় ফাঁসি দিব।
যা করতে বলেছি তা করুন, আর কোর্ট এই ব্যাপারে বুঝতে পারবে কে আসল ধর্ষণকারী। সরি প্রিন্স, তোমার ওপর এত বড় একটা মিথ্যে কেস ফাইল করা হয়ে গেছিল, আর পুলিশের লোক তোমাকে এত হয়রান করলাম, আর টিভিতে তোমার নামে নিউজ আসার জন্য। ইটস ওকে, আপনারা তো আসল সত্যটা জানেন নাই, তাই এমন হয়েছে। এখন তো আসল সত্যটা জানছেন। আমি সব মিডিয়াতে আসল সত্যটা বলবো, আর ভিডিওগুলো আর এই 4 জনকে পর্যাপ্ত শাস্তি দেবে আইন। আপনাদের স্যার রিয়াজ চৌধুরীকে বলিয়েন এবারের জন্য আমার পিছু ছাড়ে। তোমার শ্বশুর, তুমি তো বলতে পারো। আমার শ্বশুর আমাকে একদম দেখতে পারে না। শ্বশুরের লগে সাপ বেজির যুদ্ধ চলতেছে। মানে? শ্বশুর আমারে এখন মারার জন্য খুঁজতেছে। কেন? একটা কারণে। আমি এখন আসি, আমার কাজ আছে। এখন আমাকে তাড়াতাড়ি একটা জায়গায় যেতে হবে, আর আপনারা সব পুলিশ নিয়ে এখান থেকে চলে যান, তাহলে খুশি হব। সবাই যাব, এখন যাইতেছি। অফিসার সব পুলিশ নিয়ে চলে গেল। রাহাতদের বাসার ভিতরে থেকে কতগুলো পুলিশও বের হয়ে চলে গেল। আমি বাসার ভিতরে গিয়ে দেখি রাহাত আর নীল সোফায় বসে আছে। কিরে, বাসার ভিতরে পুলিশ কেন? শালা তোর জন্য। তুই চলে যাওয়ার পর পুলিশ ঢুকে আমাদের কোনোদিনই যাইতে দেয় নাই। ওহো, তাই নাকি? তা তোদের মাইট দিছে নাকি? আমাকে গায়ে হাত দিব? এত বড় সাহস ওই পুলিশের? আমার নাম্বার বন্ধ মানে? আমি মোবাইলটা হাতে নিলাম পকেট থেকে। তোর নাম্বার নিয়ে পুলিশগুলো কল দিল, তোর লোকেশন ট্যাগ করতে চাইছিল, কিন্তু মোবাইল বন্ধ ছিল। মোবাইল তো একটা রাইসার কাছে আর একটা আমার কাছে। আমারটা মারামারির সময় কোনো সময় জানি বন্ধ হয়ে গেছে, জানি না। রাইসা, চল তাড়াতাড়ি রাইসার কাছে যেতে হবে। ওর খবর তো নেই না। ওকে বলছি তাড়াতাড়ি আসবো, কিন্তু ওগুলোরে মারতে মারতে দেরি হয়ে গেল। কেমনে মারলি ওই দুইটারে? দুইটা না, 4টারে মারছে। মানে 4 জন মানে? ওই দুইটার সাথে বিদেশি মাল 2টা ছিল। ওগুলা কই থেকে জুড়ালো? বাইক চালাইতে চালাইতে বলবো। চল। আমি, নীল আর রাহাত বাইকে উঠলাম। রাহাত আর নীল এক বাইকে, আর আমি এক বাইকে। আমি মাস্ক পরে নিলাম, কারণ রাস্তায় আবার ধর্ষণকারী বলে লোকে গণপিটনি দেবে। কারণ হচ্ছে এখন আসল সত্যটা কেউ জানে নাই। আমি বাইক চালাইতেছি, আর ওদেরকে কিভাবে মারলাম সব বলতেছে। তালা, ওগুলারে ভালোই মাইর দিতেছিস। ওগুলো সারা জীবন মনে রাখবে। কালকেই মনে হয় ওদের জীবনের শেষ দিন, কারণ মার্ডার আর ধর্ষণ কেসের মামলা বলে কথা। ঠিক বলছস। মারার কথা বলতে বলতে হেনাদের বাসার সামনে চলে আসি। হেনাদের বাসায় এসে আমি, রাহাত, নীল বাসায় ঢুকি। আমাদের দেখে হেনা আসলো। কেমন আছো ভাইয়া তোমরা? ভালো আপু, তুমি কেমন আছো? ভালো ভাইয়া, তোমার সাথে কথা নাই। তুমি আমাদের সাথে 3 বছর ধরে কথা বলো নাই। সরি আপু, আসলে আমাকে পুরোটা বলতে না দিয়ে। আমি জনসি ভাইয়া, ফারিয়া ভাবি আর নীল ভাবি আমাদের সব বলেছে। তাহলে তো সব শুনেছো, এবার বলো তোমার ভাবিরা কই? কেন শালা, তর সইতেছে না বউয়ের লইগা? আরে না দোস্ত, সব বুঝি। ভেতরে আছে, ভাবি আসো। আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে দেখি ফারিয়া আর নিধি হেনার মার সাথে কথা বলতেছে। ভাবছিলাম কল করলে তোমাদের অসুবিধা হবে, তাই আর করিনি। ভালো ঘটছস, কিন্তু রাইসা কই? রাইসাকে দেখতেছি না তো। ওদের কথা শুনে আমি অবাক হলাম। মানে রাইসা ওর মায়ের কাছে গেছে মানে কি? পর্ব 9। নাবিলা নিয়ে গেছে মানে? হ্যাঁ, নাবিলাকে ডেকে আমি সব কিছু বলেছি। বিদেশে গিয়ে কি কি ঘটেছিল সব বলেছি। নাবিলা এটা শোনার পর বলল রাইসাকে নাকি নাবিলার মেয়ের পরিচয় দিয়ে তারপর নাবিলা রাইসাকে নিয়ে চলে গেছে ওদের বাসায়। তুই আসলে সাথে নিয়ে যেতে, কিন্তু নাবিলা বলেছে তুই আসলে ওদের বাসায় যেতে, আর নাবিলা নাকি এখন চলে যেতে হবে, তাই নাবিলা রাইসাকে নিয়ে চলে গেছে। তোরা নাবিলার সাথে রাইসাকে যেতে দিলি কেন?
রাইসা নিজেই নাবিলার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। আর তাছাড়া রাইসা নাবিলাকে ওর মা জেনে অনেক খুশি হয়েছে। নাবিলাকে পেয়ে রাইসা অনেক খুশি হয়েছে। এতদিন পর একজন মেয়ে তার মা হিসেবে পাচ্ছে, তাই অনেক খুশি। আমি বলি কি, তুই নাবিলা আর রাইসাকে নিয়ে ভালো করে সংসার কর। দোস্ত, আমরা এটাই বলতেছি। ভাইয়া, তুমি নাবিলা ভাবিকে মেনে নাও। আচ্ছা, আমি আসতেছি। কই যাবি? নাবিলার বাসায় যাব। কিন্তু এখন আসছো, কিছু না খেয়ে চলে যাবে মানে? কিছু খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাবো, আমার এখন তাড়া আছে, আমি আসি। যাও, সাবধানে যাইও। জি আন্টি। আমি বাইক নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসি। আবার রাস্তায় এসে শুধু ভাবতেছি, নাবিলাকে এত সহজে মেনে নিব নাকি মেনে নিব না। নাবিলা আমাকে 2 বার ভুল বোঝাচ্ছে বিনা কারণে। নাবিলা নিজের ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাসী নাই, ওকে একটা কিছু করতে হবে। কিন্তু নাবিলাকে যদি মেনে নেই, রাইসা অনেক খুশি হবে। যদি মেনে না নেই, রাইসা খুশি হবে না। কারণ রাইসা নাবিলাকে পেলে নিজেকে অনেক খুশি মনে করে। আর মেয়ে খুশি, তাহলে নাবিলার সাথে রাইসা একসাথে থাকলে খুশিই হবে। আমি এসব ভাবতে ভাবতে আমি নাবিলাদের বাসায় চলে আসলাম। নাবিলাদের বাসার সামনে বাইক রেখে ভিতরে ঢুকবো, তখনই দারোয়ান বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো, আপনি? ভালো স্যার। একটু আগে ম্যাম বাসায় আসলো সাথে রাইসা ম্যামকে নিয়ে। জানি স্যার, রাইসা ম্যাম নাকি আপনাদের মেয়ে। স্যার, আপনি তো বিদেশ ছিলেন, আপনার মেয়ে আসলো কিভাবে? হ্যাং ত্যাং স্যাং কইরা আসছে, এখন ভিতরে যাবো। আমি নাবিলার বাসার ভিতরে চলে আসলাম, আর দারোয়ান আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বাসার ভিতরে ঢুকে দেখি রাইসা নাবিলাদের বাসায় খেলতেছে নীলা আর নীলার বরের সাথে। আমাকে দেখে নীলা বলল, ও দুলা ভাই, কখন আসছো? দেখতেই তো পারতেছো। দাঁড়াও, আমি নাবিলাকে ডেকে আনি উপর থেকে। নীলা নাবিলা বলে ডাক দিল। কাউকে ডাকার দরকার নেই, আমি এখানে আমার মেয়েকে নিতে এসেছি, আর কারোর সাথে কথা বলতেও আসিনি আমি। রাইসা, চলো বাসায় যাব। পাপা, মামুনিকে সাথে নিয়ে যাবে না? ওটা তোমার মামুনি না, বাসায় চলো এখন। না পাপা, তুমি আমাকে মিথ্যে বলতেছ। মামুনি আমাকে অনেক আদর করে, আমি মামুনিকে বাসায় নিয়ে যাব। রাইসা, একবার বললাম না ওটা তোমার আম্মু না, এখন বাসায় চলো। নাবিলা আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কেমন আছো? তোমার কোনো ক্ষতি হয় নাই তো? এই মেয়ে, কে তুমি? আমাকে জড়িয়ে ধরছো কেন? প্রিন্স, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করতেছো? তুমি আমাকে না চেনার ভান কেন করতেছো? আমি আপনাকে না চেনার ভান কই করতেছি? হ্যাঁ, আপনি কে? বুঝছি, তুমি আমার উপর অভিমান করছো। আসলে সরি তোমাকে ভুল বোঝার জন্য। আমি আসলে রাইসার কথা শুনে নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই, তাই তোমার কোনো কথা শুনি নাই। আমাকে মাফ করে দাও। আমার সাথে কারো ভুল বোঝাবুঝি হয় নাই, আর আমার কাছে কেউ কোনো দোষও করে নাই। তুমি আমার উপর অভিমান করে আছো, তাই না? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। এবারের মতো সরি। আমি কাউকে সরি বলতে বলে না এখানে, আমি আমার মেয়েকে এখান থেকে নিতে এসেছি। রাইসা, চলো পাপার সাথে। আমি আমার মেয়েকে কোথাও যেতে দেব না। আমাকে এবারের মতো মাফ করে দাও। পাপা, মামুনিকে নিয়ে চলো না বাসায়। আমি মামুনির সাথে বাসায় গেলে খুব মজা করব। রাইসা, তোমাকে বললাম না এটা তোমার আম্মু না? এখন চলো পাপার সাথে বাসায় চলো। রাইসা আমার রাগ দেখে চুপ হয়ে গেল। এই প্রথম রাইসার উপরে রাগ দেখালাম। নাবিলার আম্মু সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। নীলা আর ওর স্বামী এখনো চুপ হয়ে আছে। দুলা ভাই, ছোট বাচ্চার উপর এইভাবে রাগ দেখাতে নাই। আমি জানি, মামুনি চলো, পাপার সাথে বাসায় যাবে। না, তুমি আর রাইসা এখান থেকে যাবে না। সেটা আপনার কাছে আমি জিজ্ঞেস করব নাকি? চলো রাইসা মামুনি। প্রিন্স, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব।
নাবিলা টেবিল থেকে একটা ছুরি হাতে নিয়ে বলল, আমি নাবিলার কথা না শুনে রাইসাকে নিয়ে আসতেই যাব। তখনই নাবিলা নিজের হাতের উপর ছুরিটা রাখলো। তাতে নাবিলার হাত কিছুটা কেটেও গেল। তা দেখে আমি নাবিলার কাছে গেলাম সবার আগে দৌড়ে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি নাবিলার হাত চেপে ধরে নাবিলার হাতটা কেটে গেছে দেখে নাবিলার আম্মু, নীলার স্বামী রাইসা তাড়াতাড়ি আসলো। হ্যাঁ, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি তোমাকে কখনো বলছি তোমাকে ছেড়ে চলে যাব আমি? তো তোমার সাথে তো আমি একটু মজা করেছি, তাই তুমি হাত কেটে ফেলবে? কি, তুমি আমার সাথে মজা করছো? তোমার এই জন্য শাস্তি পেতে হবে। নাবিলা আমাকে একটা ঘুষি মেরে বলল, পরে দিও, এখন রুমে চলো, তোমার হাতের রক্তটা বন্ধ করতে হবে, চলো। শাশুড়ি আম্মু, আপনার মেয়ের হাতটা ঠিক করতে হবে, আমি যাই। যাও, আমি এখানে তোমাদের বিয়ে ঠিক করতেছি। শাশুড়ি মা। পাপা, মামুনি, আমিও যাব। না মামুনি, তুমি আন্টিদের সাথে খেলো। তোমার আব্বু আম্মু একটু ইজি কামে বিজি থাকবে। যান দুলা ভাই, যান, ভালো করে রোম্যান্স করেন। আমি মুচকি হেসে চলে গেলাম। আমি নাবিলাকে রুমে এনে হাতে ব্যান্ডেজ করিয়ে দিলাম। নাবিলা আমার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখি, 3 বছর ধরে দেখি নাই তোমাকে, তাই আজ মন ভরে দেখব। দেখো, এখন থেকে সব সময় দেখে রাখবে। রাখবো। এখন তোমাকে শাস্তি পেতে হবে আমার সাথে মজা করার জন্য। মজা করার জন্য কেউ শাস্তি দেয়? আমি দেই। এখন তোমার শাস্তি হলো আমাকে জড়িয়ে ধরে দিতে হবে অনেকগুলো। তুমি আমাকে 3 বছর ধরে আদর করো নাই, আজকে আমাকে বেশি করে আদর করতে হবে। এটা তো আমিও চাই। আমি নাবিলাকে জড়িয়ে ধরবো। তখনই আমার মোবাইলে একটা কল আসলো। কলটা রিসিভ করলাম বিরক্তি নিয়ে। শালা বিজি কামের সময় ফোন দেয় আর সময় পায় না। হ্যালো প্রিন্স ভাই। ভাই, কে আপনি? ভাই আমি নাইম ভাই, আমার একটা সাহায্য লাগবে জরুরি। হ্যাঁ ভাই বলেন, কি সাহায্য দেখি করতে পারি কিনা। ভাই ফোনে বলতে পারবো না। তাহলে? ভাই আপনি ঠিকানা চলে আসেন, আমি বলতেছি। আচ্ছা ভাই, আসতেছে। ভাই তাড়াতাড়ি আসেন। আমি ফোনটা কেটে দিলাম। কে কল দিল? একটা লোক ই করে সাহায্য চাইতেছে, তাই একটা জায়গায় যাইতে হবে। এখন যেতে হবে আর একটু পরে যাইও। জরুরি যেতে হবে আমার। আচ্ছা যাও, গাড়ি নিয়ে যাইও। এই নাও চাবি। আচ্ছা। আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে লোকটা যে ঠিকানা দিল সেখানে চলে গেলাম তাড়াতাড়ি করে। কারণ আমি ছোট থেকেই কোনো লোক বিপদে পড়লে সাহায্য করতাম। আর আমি সেই জায়গায় গিয়ে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা আমাকে দেখেই বলল, ভাই আমি আপনাকে কল দিছি। বলেন, কি সাহায্য চাইছিলেন? ভাই তার জন্য একটা জায়গায় যেতে হবে। আবার কই যাইতে হবে? ভাই আপনার গাড়িতে ওঠেন বলতাছি। গাড়িতে কেন? ভাই তারপর বলতেছি। আমি লোকটাকে গাড়িতে ওঠালাম। আমি সামনে বসে গাড়ি চালাইতেছি, লোকটা পিছনে বসলো। ভাই এবার বলেন, কি সাহায্য লাগবে? সাহায্য আমার না, তোর লাগবে এখন। এটা বলে নাইম আমার মুখে একটা কাপড় ধরলো। আমি অজ্ঞান হয়ে পড়লাম। আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমি একটা রুমে বন্ধি। আমি যখন উঠতে যাব দেখি আমার হাত পা সব বাঁধা। তখনই রুমের লাইটটা জ্বলে উঠল। লাইটের আলোতে দেখি নাইম, যে আমাকে ধরে এনেছে, তার সাথে 4 জন লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে নাইম বলল, কিরে তোর জ্ঞান ফিরে আসছে? তুই আমাকে এখানে ধরে এনেছিস কেন? কোল কোল, তোকে আমি সব বলতেছি। তোকে এখানে কেন ধরে আনছি? তোকে ধরে আনছি নাবিলার কারণে। নাবিলার কারণে মানে? হ্যাঁ নাবিলার কারণে। আমি নাবিলাকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু নাবিলা আমাকে রিজেক্ট করে দেয়। ও, তাহলে তুই সেই নাইম যে নীলার বিয়েতে আমার গার্লফ্রেন্ড নাবিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলি। মাদার,
তোর সাহস তো কম না, আমার হবু বউরে বিয়ের প্রস্তাব দিস। রাখ তোর বউ শালা, তুই নাবিলাকে আর কখনোই বিয়ে করতে পারবি না। কারণ নাবিলা ওই দিন আমার থাপ্পড় মারার পর ভাবলাম এই নাবিলাকে যে করে হোক আমি বিয়ে করব। তুই যখন বাংলাদেশে আসছিস তখন ভাবলাম তোকে নাবিলার জীবন থেকে সরিয়ে দিব, তাই আমি প্ল্যান করছিলাম তোকে উপরে পাঠিয়ে দিব। কিন্তু তার আগে আজকে নাকি ও সিয়াদনান আর সিয়াম নামের একটা ছেলে, ওরা দুজন মিলে তোর নামে মিথ্যা ধর্ষণ অভিযোগটা করে। পরে তখন ভাবলাম পুলিশ তোকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের জন্য ফাঁসি দিয়ে দিবে, আর নাবিলাকে আমি বিয়ে করে ফেলতে পারবো। কিন্তু তার কিছুক্ষণ পরে তুই নির্দোষ হয়ে যাস আর তুই নাবিলাকে মেনে নিস। তার প্রথম কারণ রাইসা, তোর মেয়ে রাইসা নাবিলাকে মা হিসেবে পেয়ে খুব খুশি হয়েছে, আর রাইসা থেকে নাবিলাকে আলাদা করলে রাইসা কখনই ভালো থাকবে না। দ্বিতীয় কারণ নাবিলা তার ভুল বুঝতে পারছে, আর তুই ভাবছিস নাবিলা যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, এতে রাইসা তুই নাবিলা সবাই খুশি হবে। তৃতীয় কারণ, কোনো লোক তার ভালোবাসার মানুষের সম্বন্ধে কোনো খারাপ কথা শুনলে সে কখনোই সহ্য করতে পারে না। তাই নাবিলা ও রাইসা তোর মেয়ে সহ্য করতে না পেরে তোকে ভুল বুঝছে। পরে নাবিলা আসল সত্যটা জানার পর নাবিলা রাইসাকে মেনে নেয় আর তোর কাছ থেকে ক্ষমা চায়, তুইও ক্ষমা করে দিস। আমি কি সত্যি বলি নাই? আর তুই ভাবতেছিস আমি এগুলো কীভাবে জানি এত কিছু? আমি তোর পিছনে সবসময় লোক লাগিয়ে দেই আর তোর সব খবর রাখি। আর হ্যাঁ, তোকে এভাবে কিডন্যাপ করছি কারণ তোকে সহজে কিডন্যাপ করতে পারতাম না, তাই তোকে প্ল্যান করে সাহায্যের কথা বলে কিডন্যাপ করলাম। বাইঞ্চো, আমাকে কিডন্যাপ না করে পুলিশ অফিসার অথবা সিআইডিতে কাজ করলে তো পারতে, কিডন্যাপ কেন করস? তাছাড়া আমার কাছে আসছস, আমি শ্বশুরকে বলে দিতাম পুলিশে চাকরি দিতে। জানোস তো আমার শ্বশুর কে হয়? আমি জানি এখন এখানে কি ঘটবে। রাখ তোর শ্বশুর, শালা তুই কখনোই নাবিলাকে বিয়ে করতে পারবি না, কারণ আজকেই তোর শেষ দিন। এখন তোকে আমি উপরে পাঠিয়ে দেব, তারপর নাবিলাকে আমি বিয়ে করব। আমাকে মেরে দিলে তুই বেঁচে যাবি, আর তোকে নাবিলা কখনো বিয়ে করবে? শালা বলদের সাথে মজা নিতেছে। আমি নাবিলাকে কিডন্যাপ করে বিয়ে করব। শালার আবাল, তোর সাহস তো কম না, আমার বউরে কিডন্যাপ করবি বলিস? শুধু তোর বউরে কিডন্যাপ করবো সেটা বড় কথা না, এখন বড় কথা হলো তোকে এখন উপরে পাঠিয়ে দেব। কে কাকে উপরে পাঠায় দেখবি? কে কাকে উপরে পাঠায় দেখবি? আমি এটা বলেই চেহারে বাঁধা অবস্থায় চেহারা সহ দাঁড়ায় গেলাম। তারপর দুই হাত দুইটা জোরে দুপাশে টান দিলাম, চেয়ারটা ভেঙে গেল। কিন্তু চেয়ারের রশি দিয়ে হাত বাঁধা, কিন্তু চেয়ারটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। শালা, প্রিন্স শান্ত হলেও প্রিন্স মাফিয়াদের থেকে ভয়ঙ্কর, আর তুই আমাকে মেরে আমার বউকে কিডন্যাপ করবি বলস? মাদারচো, তোর সাহস কম না। আমি এতক্ষণ তোর সাথে মজা করছে, কিন্তু এখন তোর সাথে ফুর্তি করবো তোরে মাইরা। শালা তোরে আগে মারমো, এই মার শালারে। নাইম ওর লোকদের বলল, ওরা আমাকে মারতে আসলো, কিন্তু সবগুলোরে মাইরা মাইরা তক্তা বানায় দিছে। এদিকে নাইমের সবগুলোকে মেরে শুইয়ে দিলাম। আমি নাইমের দিকে তাকিয়ে দেখি শালা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতেছে। কিরে, আমাকে না মেরে পালিয়ে যাওয়ার ধান্দা করতেছিস কেন? হ্যাঁ, আমাকে না মেরে ফেলবি? তাহলে এখন পালানোর জন্য রাস্তা খুঁজতেছিস কেন? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। কিরে, 3 মিনিট তোর লোকদের সাথে ফুর্তি করলাম, তার মধ্যে তুই কম দামি গাঞ্জা খাইয়ে ফেললি নাকি? হ্যাঁ, আমাকে কিডন্যাপ করে এনে একটু আগে বললি আমাকে মেরে ফেলবি, আর এখন বলতেছিস ভাই আমাকে ছেড়ে দেন। আমার ভাই ডাকতেছিস কেন? মায়ের দেখা ভয় পাইলি নাকি? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর কখনই কিডন্যাপ করবো না আপনাকে। আচ্ছা, এদিকে আয়, তোকে কিছু করব না। নাইম ভয়ে আসতেছে না। কি হলো, কথা কানে যায় না? নাইম ভয়ে ভয়ে আমার কাছে আসলো। নাইম কাছে আসতেই ওকে একটা থাপ্পড় মেরে ফেলে দিলাম। শালা, তোর সাহস তো কম না, আমারে মেরে ফেলবি বলিস? হ্যাঁ, আবার আমার বউকে কিডন্যাপ করবি বলিস? শালা, একটু আগে বাংলার বিদেশি মাল সাইজ করছে, এখন তোরে সাইজ করব। আমি এটা বলে নাইমকে মারা শুরু করলাম। ভাই, আমাকে আর মারিয়েন না ভাই। নাইম মার খেতে খেতে বলল, শালা, মারার সময় বলবি ভাই মারো মুঝে মারো, ভাই আর মারিয়েন না, এটা বললে আরো বেশি মারমো। তার কইতে আমি নাইমকে ধুম ধুম মারতেছে।
ভাই আর মারিয়েন না। তোরে না এই কথা বলতে একবার মানা করছি। প্রিন্স, এটাকে আর মারিও না। পিছনে ফিরে দেখি নাবিলা আর নাবিলার গার্ড আছে। নাবিলাকে দেখে আমি অবাক হলাম। নাবিলা কি করে জানলো আমি এখানে? নাবিলা, তুমি এইখানে? আমি অফিসার, একে নিয়ে এমন মার দিবেন যাতে আমার নাম ভুলে যায়। গার্ডস নাইম আর ওদের লোকগুলোকে নিয়ে চলে গেল। চলো আমার সাথে। কিন্তু আমাকে থামিয়ে চলো গাড়িতে উঠো, তারপর কথা বলবো। আমি আর নাবিলা গাড়িতে উঠলাম। তুমি জানলে কিভাবে আমি এখানে? তুমি আসতেছো না দেখে আমি তোমার ফোনে কল দিছি, কিন্তু তোমার মোবাইল রিসিভ করতেছো না। হঠাৎ তোমার ফোন রিসিভ হয়ে যায়, আর নাইম আর তুমি কি কথা বলো আমি শুনে নেই। তারপর আমি তোমার মোবাইলের লোকেশন ট্যাগ করে তারপর এখানে চলে আসি। কিন্তু আমার ফোন তো পকেটে ছিল, রিসিভ হলো কিভাবে? মনে হয় চাপে পড়ে রিসিভ হয়ে গেছে। হতে পারে। রাইসা বাসায় নাকি? আব্বু আম্মুর সাথে খেলতেছে। নাবিলা, রাইসাকে সারা জীবন নিজের মেয়ের মতো আগলে রাখবে তো? রাইসা আমাদেরই মেয়ে, আর হ্যাঁ, শুধু রাইসাকে না, তোমাকেও সারা জীবন আগলে রাখবো। আবার কখনো ভুল বুঝবে না তো? আর কখনো তোমাকে ভুল বুঝবো না। নাবিলা আমাকে জড়িয়ে ধরে বলল। আমি আর নাবিলা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর নাবিলার বাবা আমাকে দেখে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও তোমাকে ভুল বোঝার জন্য আর তোমার গায়ে হাত তোলার জন্য। আসলে একমাত্র মেয়ে, তাই ওর গায়ে হাত দেওয়া আর ওর কান্না সহ্য করতে পারি নাই। আঙ্কেল, আপনি মুরব্বী, আর মুরব্বী মানুষ, আমার থেকে ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর আগের অনেক খারাপ কিছু ভুলে গিয়েছি। আমারগুলোও ভুলে গেছেন? সব। আমি আর নাবিলা সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসি, আর রাইসা খেলতেছে। নাবিলার আব্বু সামনের সপ্তাহে আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে। এবার কি আদরটা দিবে? ওই সময় তো দাও নাই। তার দেরি কি? আমি নাবিলাকে টেনে আমার কাছে নিয়ে আসলাম। তখনই রাইসা আসলো। পাপা, তুমি মামুনিকে পেয়ে আমাকে আর আদর করো না এখন। কে বললো মামুনি তোমাকে আদর করি না? তোমাকে পাপা সব সময় আদর করি। রাইসাকে কোলে নিয়ে বললাম, আমি কি ভালোবাসি না নাকি আমার মামুনিকে? আমিও ভালোবাসি আমার কিউট মামুনিটাকে, কিন্তু আমার মামুনি আমাকে ভালোবাসে না। নাবিলা রাইসাকে আমার কোল থেকে নিয়ে বলল, না, আমি আমার মামুনি আর পাপাকে অনেক ভালোবাসি। তাই নাকি মামুনি? আজ থেকে আমরা সবাই হ্যাপি ফ্যামিলি। আমি এটা বলে রাইসা আর নাবিলাকে জড়িয়ে ধরলাম। এমন করে চলে যেতেছে সারা জীবন আমার নাবিলা আর আমাদের মেয়ে রাইসার ভালোবাসা। সারা জীবন যেন এভাবেই অটুট থাকে আমাদের ভালোবাসা।